এটা কিন্তু এই আমাদের যেটা ছিল, আমরা গত ক্লাসে পড়েছিলাম, আমরা বলেছিলাম কি আমরা এই আজকের ক্লাসের আমরা টপিকটা বলেছিলাম কি আজকের ক্লাসে আমরা রুল অফ লটা পড়বো। হ্যাঁ, গত ক্লাসে ইনশাল্লাহ আমরা যতটুকু কভার করেছি আমাদের পরীক্ষার জন্য আমরা ভালো পরিমাণে যেভাবে যাচ্ছে আমরা কভার করে যাচ্ছি। হ্যাঁ, এই আমরা যদি আজকে এইটা এবং আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে দ্য সেপারেশন অফ পাওয়ার, আমরা যদি সেই দুইটা একসাথে কভার করে ফেলতে পারি ইনশাল্লাহ আমরা কনস্টিটিউশন ইউকে এর পার্টের মধ্যে, হ্যাঁ ইউকে এর পার্টটা আমরা মোটামুটি বলা যাবে যে নিশ্চিতভাবে আমরা কোয়েশ্চেন আনসার গুলো টাচ করতে পারবো। ঠিক আছে, এর বাইরে আরো কিছু চ্যাপ্টার আছে, সেটা আমরা আজকে যেটা শেষ শুরু করতে চাচ্ছি, যদি ভাগ্য ভালো থাকে আমরা শেষ করে ফেলতে পারবো আজকে, সেটা হচ্ছে দ্য রুল অফ ল। হ্যাঁ, আপনারা পড়েছেন সেটা? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছি স্যার, এবং আমাকে দেখাও যাচ্ছে, কথা শোনা যাচ্ছে এবং আমাকে দেখাও যাচ্ছে। জি স্যার, আপনাকে দেখতেও পাচ্ছি স্যার, কথাও স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, এবং আপনাদের কাছে আমার আমার কপিটা ডাউনলোড করা আছে। ঠিক আছে, আমরা দেখেন আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দ্য রুল অফ ল। আমরা প্রায় বলি, আমরা বিশেষ করে আমাদের দেশের অধিকাংশ মানুষ একটা কথা আমরা প্রায় সময় কি করি, এই কথাটা আমাদের মুখে মুখে থাকে। হ্যাঁ, এই আইনের শাসনের অভাব, আইনের শাসন নাই, কিংবা আইনের শাসন আছে, হ্যাঁ আইনে এটা বলেছে, এই যে কথাটা আমরা আজকে দ্য ভেরি ইম্পর্টেন্ট একটা থিওরি, দ্য থিওরি গিভেন বাই আপনার লেখেন, হ্যাঁ এখানে আছে আপনাদের নোটে দেখবেন, অ্যাবি ডাইসি। কেমন? অ্যাবি ডাইসি নামক আমাদের একজন জনপ্রিয় ল ফিলোসোফার। কেমন? উনি এই থিওরিটা দিয়েছেন 1885 সালে। কথা আমি বুঝতে পারতেছি আপনাদেরকে? হ্যাঁ, আপনারা যারা যারা নোট দরকার আছে আপনারা তাড়াতাড়ি একটু নোটটা করুন। হ্যাঁ, অ্যাবি ডাইসি তিনি দিয়েছেন, থিওরিটা করেছেন কত? 1885 সালে। কেমন? এই যে থিওরিটা উনি 1885 সালে যে থিওরিটা দিয়েছেন, হ্যাঁ এই থিওরিটা এত বেশি করেছে, হ্যাঁ ওনার একটা বই দ্য কনস্টিটিউশন, দ্য ল অফ কনস্টিটিউশন, হ্যাঁ ওনার ওই বইতে উনি এই থিওরিটার কথা আলোচনা করেছেন খুব ভালোভাবে। ওনার বইয়ের নামটা হচ্ছে যে আপনার কি দ্য ল অফ কনস্টিটিউশন। কেমন? খুব সুন্দর একটা নাম, দ্য ল অফ দ্য কনস্টিটিউশন। এই দ্য ল অফ দ্য কনস্টিটিউশন উনি 1885 সালে এই থিওরিটা উনি ইনোভেট করেছেন। সে ওনার ওই বইয়ে উনি বলেছেন কি আইনের শাসন বলতে উনি কিছু প্রিন্সিপালের কথা বলেছেন। হ্যাঁ, আমরা আগে সাধারণ আইনের শাসন বলতে কি বুঝি আমরা সেদিকে যাব। হ্যাঁ, আইবিডিআইসি থিওরিটা পড়ার আগে আমরা দেখবো আইনের শাসন বলতে কি বুঝে। আমি জাস্ট আপনাদের কাছে একটু শেয়ার করতে চাচ্ছি, আপনাদের ভিউটা আমি জানতে চাচ্ছি, আপনারা কি বুঝতে পারতেছেন আইনের শাসন বলতে? হ্যাঁ, আপনারা কি বুঝেন সেটা আমি একটু আপনাদের কাছে একটু আমি জাস্ট আপনাদের স্বাভাবিক সেন্সটা কি বলে সেটা আমি একটু দুই একজন যদি আমাকে একটু শেয়ার করতেন একসাথে না। হ্যাঁ, একজন বললে আমি যদি ভুল মনে হয় আমি রিপিট করব, সেখানে আমি ইন্টারফেয়ার করব। জাস্ট আইনের শাসন বলতে আমাদের এই না, আইনের বই দরকার নেই, আইনের বই দরকার নেই, জাস্ট কনসেপ্ট, যে কনসেপ্ট দ্য হিউম্যান বিং কনসেপ্ট কি বলে, হ্যাঁ দ্য অর্ডিনারি সেন্স অফ দ্য হিউম্যান পার্সন কি বলে। হ্যাঁ, আইনের শাসন বলতে কি বুঝাই? স্যার জাস্টিস। হ্যাঁ, গেল গুড, মানে ন্যায় বিচার, যেটা ন্যায় পরিণতা। আর কেউ? আইনের শাসন আমরা প্রায় বলি আইনের শাসন নেই দেশটার মধ্যে, এইটাই হয়েছে। আইনের শাসন থাকলে আজকে এরকম হতো না। বিশেষ করে মনে করেন টক শোতে যদি, হ্যাঁ টক শোতে আমরা গুলি দেখি যদি মনে করেন নির্দিষ্ট নীতিমালায় চলে। হ্যাঁ, নির্দিষ্ট নীতিমালায় চলা। স্যার প্রচলিত আইন মানতে বাধ্য করা। গুড, প্রচলিত আইন মানতে বাধ্য করা।
আইনের মাধ্যমে সুষ্ঠুভাবে রাষ্ট্র চালনাকে একটু হ্যাঁ একটু প্রচলিত আইন একটু বলেন, তিনি বলেন প্রচলিত আইন কি জানি বলেছেন যিনি, জি স্যার। একটু মেনটেন করেন, বলেন প্রচলিত আইন সম্পর্কে কি বলতে চাচ্ছিলেন? আমি স্যার স্যার যেটা স্যার পার্লামেন্ট কর্তৃক স্যার পাশকৃত আইন আছে স্যার, সেটা যাতে জি। সকল জনগণ এবং রাষ্ট্রের এক্স্যাক্টলি আমি কর্মকর্তারা এই মানে। শব্দ এই শব্দটা আমি চাইছিলাম। হ্যাঁ এক্স্যাক্টলি এভরিওয়ান লেখে রাখতে পারেন। হ্যাঁ আইনটা কার জন্য? যা আইন সকলের জন্য, রাষ্ট্রে বসবাসকৃত সকল জনগণের জন্য, সকলের জন্য। হ্যাঁ তারপর হ্যাঁ আমি ওই শব্দটা অ্যাড করতে চাইছিলাম আপনার সাথে, আর অন্য কেউ আপনারা আমি কিন্তু যে কথাগুলো এখানে বলি, হ্যাঁ আপনারা প্রয়োজন বোধে সেগুলো একটু নোট ডাউন করে রাখেন, তাহলে আপনাদের পরবর্তী যখন আপনারা নিজেরা বই দেখে একটু ঘাটাঘাটি করবেন কাজে আসবে। ঠিক আছে, আমি আমরা গল্প করতে গেলে অনেক কিছু গল্প করতে পারতেছি, কিন্তু আমি চাচ্ছিলাম আগে আপনাদের সাথে সময়টা আমার কেন জানি একটা মানে বারবার একটা আমার ভয় লাগতেছে, সেটা হচ্ছে ক্লাস খুব বেশি দিন হবে না। এটা আমি প্রথম থেকে বলে আসতেছি। হ্যাঁ এটা আমার মনের একটা আশঙ্কা হচ্ছে ক্লাস খুব বেশি দিন হবে না। আমি চাচ্ছি যে আমার টপিকের মধ্যে অন্ততপক্ষে অন্যান্য বিষয়ে গপ্প না মেরে, হ্যাঁ জাস্ট ক্লাসের টপিক গুলিতে আগে আমি টানিয়ে নিয়ে যাই, তারপর আমরা সাধারণ গল্পগুলি সাধারণ কথাবার্তাগুলি আমরা যাবো আর কি। হ্যাঁ স্যার আমাদের যে ক্লাসগুলো শেষ হয়ে যাবে ওটা আবার রিভিউ হবে, মানে যেটা শেষ হয়ে গেছে ওটা আবার মানে এইটা আমি এখনো বলতে পারতেছি না। এমন আমার সেন্সে কিংবা আমি যেটা দেখি আর কি, এইসব ক্লাসগুলি খুব বেশি দিন হয় না। এক সময় গিয়ে সবাই আমরা বুঝছেন বলি টপিক শেষ ক্লাস শেষ। হ্যাঁ খুব বেশি, সেজন্য আপনারা যতটুকু পারবেন, আমি বলবো অন্য ক্লাসের কথা আমি যাই না, আমার ক্লাসের ক্ষেত্রে আমি যতটুকু বলবো আমি জাস্ট আপনারা দেখেন আমি সাধারণত টপিকের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছি এই কয়দিন পর্যন্ত। হ্যাঁ টপিকে গিয়ে টপিক নিয়ে আমি আলোচনা শুরু করে দেওয়ার চেষ্টা, উদ্দেশ্য একটাই আমার, যাতে আমার আপনারা পরীক্ষার হলে একটু উপকৃত হন। হ্যাঁ পরীক্ষার হলে আপনারা যাতে কি করতে পারেন, ভালো করতে পারেন। হ্যাঁ চলে যাই আমরা লেখাপড়ায়, আবার লেখাপড়া চলে যাই। হ্যাঁ আইনের শাসন বলতে আর কে বলবে আমাকে আইনের শাসন? আইনের শাসন বলতে স্যার প্রণীত আইনের স্যার প্রণীত আইনের প্রয়োগই হচ্ছে আইনের শাসন স্যার। প্রণীত দ্য মিনস ওই আগে যিনি বলেছিলেন পার্লামেন্টের আইনটা, হ্যাঁ এটা প্রয়োগ কিভাবে প্রয়োগ, কিভাবে প্রয়োগ হচ্ছে তো আপনারটা, ভয় পাওয়ার কিছু নাই। আমি বলবো? হ্যাঁ বলেন, অ্যাড করেন আপনারা। আমি যেগুলো শেয়ার করি এগুলো কিন্তু আপনি লেখার চেষ্টা করবেন। হ্যাঁ আমি যে বললাম প্রণীত আইনের প্রয়োগ হচ্ছে, বাট হাউ or to whom? জুডিশিয়ারি সিস্টেমের মাধ্যমে, সুষ্ঠু প্রয়োগ, যথাযথ প্রয়োগ, সুষ্ঠু প্রয়োগ কার মধ্যে? সুষ্ঠু প্রয়োগ কার উপর? সকলের উপর, জনগণের বা সকল জনগণের উপর, সকল জনগণের উপর। গুড। হ্যাঁ সকল জনগণের উপর। It should be implemented equally upon everyone. ঠিক আছে, ইকুয়ালি কার উপর? upon everyone লিখে রাখেন, তাহলে it should be implemented upon everyone equally লিখে রাখতে পারতেছেন? আমি আবার বলছি, it should be implemented, it should be implemented equally upon everyone. ওকে তারপর বলতে ধর্ম বর্ণ শ্রেণী ছোট বড় নির্বিশেষে সবার জন্য সমান আইন, সমান শাসন। Good. That means it should be implemented without discriminating anyone. কারো প্রতি কোন রকম ডিসক্রিমিনেশন ছাড়া কি হবে? আইনটা সমভাবে কার্যকর হবে। সমভাবে কার্যকর হবে। আপনি পুলিশ অফিসার, আপনার জন্য একরকম আইন, আমি সাধারণ একজন নাগরিক দেশের, আমার জন্য একরকম আইন। একই আইন আপনার জন্য, আপনি একটা দল করেন, একটা গোষ্ঠী করেন, আপনাকে একরকম ট্রিট করবে। একই আইনে আমি অন্য একটা দল করি বা অন্য একটা গোষ্ঠীতে আমি
হ্যাঁ এইতে আছি, ইনভলভমেন্ট আছে, আমার জন্য একরকম হবে, তাহলে সেটা কি হবে? সেটা হবে ভায়োলেশন অফ দ্য রুল অফ ল। লিখতে পারতেছেন? ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণ করে, এটা কি হবে? মানে প্রত্যেক হ্যাঁ, মানুষের ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণ করতে আইনের প্রয়োগ। তাহলে এবার লেখেন, হ্যাঁ, আমরা আসলে রুল অফ ল বলতে স্পেসিফিক কোনো ডেফিনিশন আমাদের হাতে নাই, তবে দ্য ইউনে, কেমন, ইউনে সেক্রেটারি জেনারেল, দ্যাট মিনস দ্য অফিস অফ দ্য ইউনে, হ্যাঁ, একটা কিছুটা প্রিন্সিপালের কথা বলেছে, কয়েকটা গাইডলাইনের কথা বলেছে। এগুলি হইলে কি আইনের শাসন বলে বলা যাবে। ওইখান থেকে কিছু প্রিন্সিপালের কথা বলা হচ্ছে, আপনাদের আমি প্রথম প্যারাতে লিখে দিয়েছি। হ্যাঁ, প্রথম প্যারাটা দেখুন, অল পার্সন, ইনস্টিটিউশন, কেমন, সকল জনগণ, সকল প্রতিষ্ঠান, এন্টিটিস, বডি, পাবলিক প্রাইভেট বডিগুলি, ইনক্লুডিং দ্য স্টেট, সবচেয়ে বড় কথা, ইনক্লুডিং দ্য স্টেট ইটসেলফ। তাহলে কার কার জন্য আইনটা দেখেন তো কি পাইছেন আপনারা কতটা? জি স্যার, সকল প্রথম জনগণ, প্যারা, all প্রতিষ্ঠান, person, all institution, all entities, all public and private, including the state itself. অর্থাৎ বাংলায় বললে এরকম দাঁড়ায়, সকল জনগণ, সকল প্রতিষ্ঠান, পাবলিক প্রাইভেট সকল প্রতিষ্ঠান এবং রাষ্ট্রসহ। তাহলে কি রাষ্ট্রসহ সকল জনগণ, সকল প্রতিষ্ঠান, কি সকল প্রাইভেট পাবলিক, হ্যাঁ, প্রতিষ্ঠান সমূহ কি আর অ্যাকাউন্টেবল টু দ্য ল। তারা কি হবে? কার প্রতি দায়ী হবে? আইনের প্রতি দায়ী হবে। তাইলে আমরা দাঁড়া যাই, আমরা বলতে পারি এরকম, রুল অফ ল বলতে কি বোঝায়? রুল অফ ল বলতে যে বোঝায় যে যেইখানে সমস্ত একটা দেশের সমস্ত জনগণ, সমস্ত প্রাইভেট পাবলিক প্রতিষ্ঠান এবং ওই দেশটা সহ স্বয়ং রাষ্ট্রই আইনের প্রতি জবাবদিহিতা রয়েছে, সেটাই হচ্ছে কি অ্যাকাউন্টেবিলিটি টু দ্য ল, মানে আইনের প্রতি জবাবদিহিতা। হ্যাঁ, সেটাই হচ্ছে কি প্রিন্সিপাল অফ দ্য রুল অফ ল। তাই রুল অফ ল বলতে কি বোঝায়? এইটা সেটা আবার কি বলে, দ্যাট আর আইন কোনটা, কোন কোন আইনের ক্ষেত্রে? সকল আইন। এবার দেখে দেন সেখানে বলেছে দ্যাট আর পাবলিকলি প্রমুলগেটেড, যেটা পাবলিকলি প্রমুলগেটেড। প্রমুলগেটেড মানে হচ্ছে কি দ্য প্রনাউন্সমেন্ট, প্রমুলগেটেড মানে হচ্ছে কি দ্য প্রনাউন্সমেন্ট অফ দ্য ল, কেমন, দ্য স্ট্যাটিউট। এই যে আমাদের এটা কি জানি বলে, পার্লামেন্ট যে আইনটা আপনার জন্য কি করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, যে আইনটা তৈরি করেছে, সেটা কি হইতে পাবলিকলি প্রমুলগেটেড। অর্থাৎ আপনি কোনো হিডেন কোন আইন হইতে পারবে না, আপনার হিডেন কোন আইন হতে পারে, এটা পাবলিকলি প্রমুলগেটেড হইতে হবে, ইকুয়ালি এনফোর্স হইতে হবে। এই কথাগুলো আমি যেগুলো আন্ডারলাইন করেছি খুবই ইম্পর্টেন্ট থিওরিটার জন্য। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে কি নাম্বার 1 আপনারা লেখেন, আমরা সকল আইনের ক্ষেত্রে বলবো না, আইনটা সমান কোন কোন আইন। একটা হচ্ছে আইনটার নেচারটা কি, দ্য নেচার অফ দ্য ল হবে যে দ্য ল, দ্য পাবলিকলি প্রমুলগেটেড আইনটা হইতে হবে, কেমন। অর্থাৎ সোজা কথায় দ্য ল, হ্যাঁ, যে অর্ডিনারি প্রসেসটা আছে আইন তৈরির, যে অর্ডিনারি প্রসেস, দ্যাট মিনস দ্য আইনকে তৈরি করে, আইনটা তৈরি করে পার্লামেন্ট, সোজা কথা। হ্যাঁ, পার্লামেন্ট কর্তৃক আইন হইতে হবে, যারা বাংলা লিখবেন, যে কেমন পার্লামেন্ট কর্তৃক আইন হইতে, আর ইংরেজি লিখলেন সেখানে লেখা আছে পাবলিকলি প্রমুলগেটেড, নাম্বার 1 আইনটাকে, আইনটার নেচার। নাম্বার 2 ইকুয়ালি এনফোর্স হইতে হবে। এনফোর্সমেন্টটা কি থাকতে হবে, ট্রিটমেন্টটা কি হতে হবে, ইকুয়াল হতে হবে। আইনটা হইতে হবে পাবলিকলি প্রমুলগেটেড, অর্থাৎ ট্রান্সপারেন্ট হইতে হবে, প্রকাশ থাকতে হবে, প্রকাশ্য আইন, কোন রকম কি না হাইড এন্ড সিক আছে ওইরকম কিছু নাই, পাবলিকলি প্রমুলগেটেড হইতে হবে আইনটা। আইনটা যেটা পাবলিকলি প্রমুলগেটেড সেটা ইকুয়ালি ট্রিটমেন্ট থাকতে হবে, দ্যাট মিনস নাম্বার 2 আমরা বলতেছি ইকুয়াল এনফোর্সমেন্ট, নাম্বার 2। নাম্বার 3 স্যার ইকুয়ালি এনফোর্স কি স্যার সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য? ওটা ইকুয়ালি এনফোর্স
আরো শব্দ লিখে রাখেন, যারা ইকুয়াল ট্রিটমেন্ট কি হতে হবে, আইনটার ইকুয়াল ট্রিটমেন্ট হতো, ট্রিটমেন্ট ইকুয়াল থাকতে হবে, ঠিক আছে। এনফোর্সের আরো সুন্দর শব্দ হচ্ছে ইকুয়াল ট্রিটমেন্ট। 3 নম্বরে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাডজুডিকেটেড, সেটা অ্যাডজুডিকেট হইতে হবে কি হবে, স্বাধীনভাবে। ওই আইনটা, যে আইনটা কথা আমরা বলতেছি, আমি দেশ থেকে অনেক দূরে আছি, বাট বাংলাদেশ জিতার নিউজগুলো দে হ্যাভ বিন। হ্যাঁ, 3 নম্বরে হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাডজুডিকেটেড হইতে হবে, কেমন? অ্যাডজুডিকেশনটা কি হইতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। এইটা অর্থাৎ বিচার ব্যবস্থাটা কি থাকতে হবে, অ্যাডজুডিকেশন মানে কি, বিচার করা, কেমন? ওই বিচারটা, দ্য জুডিশিয়াল সিস্টেমটা, দ্য জুডিশিয়াল ট্রিটমেন্টটা কি হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হইতে। অর্থাৎ বিচার করতে গিয়ে, হ্যাঁ, যদি বিচার করতে গিয়ে বিচারক যদি হয়ে থাকেন, বিচারক যদি মনে করেন আমি যদি এই বিচার করি, আমি যদি এই জামিনটা দিয়ে আমাকে বান্দরবান ট্রান্সফার করে দেবে, ওইরকম যদি মনে করেন কি, হ্যাঁ, ওইরকম যদি এই থাকে, ভীতি থাকে, ওইরকম যদি কোন রকম যদি আশঙ্কা থাকে, হ্যালো, আপনারা যারা এতে আছেন, হ্যাঁ, যারা এখনো খোলা আছে আপনাদের, দয়া করে একটু বন্ধ করে দেন, ঠিক আছে। এসব বিষয়ে বারবার বলাটা আসলে দৃষ্টিকটু। আপনারা যারা যাদের কারণে আমি ডিস্টার্ব ফিল করতেছি, হ্যাঁ, তারা দয়া করে আপনারা বন্ধ করে দেন, এই আপনাদের কি জানি এই সাউন্ডটা বন্ধ করে দেন। আর যদি বন্ধ করা সম্ভব না হয়, আপনারা একটু করে এক্সিট করে দিয়ে আপনারা আবার আপনাদের কাজটা সেরে আপনারা আবার আসেন। দয়া করে আপনারা কি করেন না, হ্যাঁ, আপনারা ওই কাজটা করেন না যে আপনার কারণে আপনারা একজন কলিগ কিংবা হ্যাঁ ক্লাসটা ডিস্টার্ব হবে, সেটা করিয়েন না, ঠিক আছে। এগুলো নিয়ে বারবার বলাটা দৃষ্টিকটু। যাক, হ্যাঁ, তারপর হচ্ছে কি অ্যাডজুডিকেশনটা কি হতে হবে, যে ভয় ভীতি ছাড়া যিনি বিচার করবেন, যিনি বিচারক করবেন, তার মনের মধ্যে থাকতে হবে যে এই আইনটা পার্লামেন্ট কর্তৃক প্রচারিত, পার্লামেন্ট কর্তৃক এনেক্টেড, পার্লামেন্ট কর্তৃক এটা প্রমুলগেটেড, এবং এই আইনটা আমি সকলের জন্য সমানভাবে কি করব, প্রয়োগ করব, এবং আমি এই প্রয়োগ করতে গিয়ে আমি যে বিচার কার্যটা চালাচ্ছি, আমি স্বাধীনভাবে বিচার কার্যটা আমি চালাইতে পারতেছি। এই জিনিসটা তার মধ্যে কি থাকতে হবে, যিনি বিচারক, যিনি ওই চেয়ারে বসবেন, তার মধ্যে এই কি থাকতে হবে, এইরকম যদি আশঙ্কা থাকে যে যেই দেশে এরকম আশঙ্কা থাকবে, আমি বিচার করলে হয়তোবা আমার ট্রান্সফারটা কি হয়ে যাবে, দ্রুত গতিতে আমাকে হয়তো রাঙ্গামাটিতে হিল ট্যাক্স আমাকে পাঠাই দেবে, হ্যাঁ, আমাকে সিলেটের রিমোট অঞ্চলে হবিগঞ্জে পাঠাই দেবে, এরকম যদি কোন রকম যে আশঙ্কা থাকে, হ্যাঁ, তাহলে সেইখানেও কি হবে না, সেখানেও রুল অফ লটা বাস্তবায়ন হবে না। তারপর বলা হচ্ছে কি, আপনারা শুধুমাত্র আমাকে রিপ্লাই দেবেন যদি আমার কথাগুলি বুঝতে অসুবিধা হয়, আর যদি বুঝতে পারেন মাশাআল্লাহ, আপনারা তাহলে কি করবেন, আপনারা নোট ডাউন করে ফেলবেন যে এই জিনিসগুলো আমি, যারা বাংলা লিখতে চাচ্ছেন বাংলায় করে ফেলবেন, আমি বাংলায় বলতেছি, আর যারা ইংরেজি করতে চান নোটটা তো আছেই, হ্যাঁ, সাথে কিছু কথা আমি বলছি সেগুলো নোট ডাউন করলে হবে। and which are consistent with international human rights norms and standards। এবার দেখেন, আগে বললাম কি আইন থাকতে হবে, ইকুয়াল ট্রিটমেন্ট থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্ট জুডিকেশন থাকতে হবে। আরেকটা জিনিস সেখানে অ্যাড করে দেওয়া হলো, যেটা ইউএন এর থেকে যে একটা ডেফিনিশন দেওয়া হলো আর কি, হ্যাঁ, আরেকটা বলা হচ্ছে ইট মাস্ট বি কনসিস্টেন্ট, ইট মাস্ট বি সিমিলার উইথ দ্য কি হিউম্যান রাইটস নর্মস, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর নর্মস গুলি আছে, স্ট্যান্ডার্ডটা আছে, সেটার সাথে কি হতে হবে, এটার সামঞ্জস্য থাকতে হবে। অর্থাৎ আপনি আইন করেছেন, আপনি আপনার মতো করে আইনটা একটা করে দিলেন, হ্যাঁ, আপনি আপনার মতো করে আপনার দেশের জন্য একটা আইনটা করে দিলেন, যেটার সাথে আন্তর্জাতিক যে মানদণ্ডটা আছে, হ্যাঁ, হিউম্যান রাইটস এর যে আন্তর্জাতিক যে মনে করেন কি একটা প্রিন্সিপালস গুলি আছে, হ্যাঁ, যেমন মনে করেন একটা প্রিন্সিপালের কথা ধরেন আমরা বলি, হ্যাঁ, মানুষের বাক স্বাধীনতার কথা,
হ্যাঁ, মানুষের রাজনৈতিক অধিকারের কথা, হ্যাঁ, মানুষের জীবন ধারণের কথা, ঠিক আছে? এই যে হিউম্যান রাইটস নর্মস গুলি, হ্যাঁ, প্রিন্সিপালস গুলি, হ্যাঁ, এই প্রিন্সিপাল গুলির বাইরে গিয়ে আপনি একটা আইন করলেন, আপনি বললেন যে কি ধরেন আপনি বলে দিলেন কি আপনি এই এখন থেকে আর কোনোভাবে আপনি বিকাল 5টার পর থেকে আর কোন রকম আপনি এই করতে পারবেন না, হ্যাঁ, এই আপনি কোন রকম সাউন্ড করতে পারবেন না, কথা বলতে পারবেন না, হ্যাঁ, কোন রকম মিছিল মিটিং করতে পারবেন না, হ্যাঁ। এই যে হিউম্যান রাইটস এর নর্মস গুলি আছে, স্ট্যান্ডার্ড লেভেল গুলি আছে, আপনার সেগুলির সাথে যদি সামঞ্জস্য রেখে যদি আইনটা না করেন, তাহলে ওই আইনটাও কি হবে না, ওইটা দ্বারা আপনি বিচার করলে, ওই আইনটা দ্বারা ইকুয়াল ট্রিটমেন্ট করলেও সেটা কি হবে না, রুল অফ ল হবে না। আমি আপনাদেরকে বুঝতে পারছি? অর্থাৎ আপনারা মনে করেন রুল অফ লর যে ক্রাইটেরিয়াটা আছে, অর্থাৎ রুল অফ লর জন্য আইনটা হইতে হবে পার্লামেন্ট দ্বারা, ইকুয়াল ট্রিটমেন্ট থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল সিস্টেমটা থাকতে হবে, সব আছে। কিন্তু আইনটাতে যে কথাটা বলা হচ্ছে, যেমন ধরেন একটা আইন করে দিল যে আমাদের দেশে এখন ধরেন ইন্টারনেট কানেকশন, আমাকে শোনা যাচ্ছে না? না, আমার এখানে ইন্টারনেট সিস্টেম বললো যে ইন্টারনেট আনস্টেবল বললো আমাকে, সেজন্য বললাম। হ্যাঁ, এই তো যেটা বললাম, মানে করেন একটা আইন আমার দেশে করে ফেললো হয়তো বা এইরকম যে যেটা হিউম্যান রাইটস এর সাথে কি করে না, ম্যাচ করে না, হ্যাঁ, হিউম্যান রাইটস নর্মস এন্ড স্ট্যান্ডার্ড লেভেল গুলি আছে, সেগুলির সাথে হ্যাঁ লেভেলের সাথে মনে করেন কি নর্মসটা ম্যাচ করে না, হ্যাঁ, বললো যে ওই যে আমি গতবারও বলেছিলাম একটু উদাহরণ, ভোট অধিকারের কোনো দরকার নেই, এটা একটা অপচয়ের শামিল, বর্তমান সিস্টেমে এটা অপচয়ের শামিল, এটার কোনো দরকার পড়ে না, হ্যাঁ। তাহলে এরকম একটা আইন করলে আইনটা মানে ইকুয়াল ট্রিটমেন্টটা হলো, আইনটার সংবিধানও করলো, বিচারও করলো, সবকিছু, কিন্তু আইনটা কার সাথে সাংঘর্ষিক, আইনটা হিউম্যান রাইটস এর নর্মস এর সাথে, নর্মস এন্ড স্ট্যান্ডার্ডের সাথে সাংঘর্ষিক। সেজন্য এই আইনটা আপনি যত বলেন না কেন, আমি তো পার্লামেন্ট দ্বারা করেছি, আমি এটা তো সকলের জন্য সমান করেছি, এবং আমি এটা প্রয়োগের ক্ষেত্রে আমি কারোর জন্য আমি এটা কি করতেছি না, হ্যাঁ, আমি ডিসক্রিমিনেট করতেছি না, তাহলেও কিন্তু আপনার এটা কি হবে না, রুল অফ লর ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল করবে না। আমি বুঝতে পেরেছি আপনাদেরকে কথাটা? হ্যালো, জি স্যার। আপনারা আমি যতটুকু গেলাম এতটুকু আপনারা জি স্যার, বুঝতে পারছি বুঝতে স্যার। পেরেছেন? হ্যাঁ, কেউ যদি বুঝতে না পারেন তিনি রিপ্লাই দেন আমাকে, আমি একটু সামনের দিকে যাচ্ছি, আপনারা কেউ রিপ্লাই না পারলে এতটুকুর মধ্যে কোনো অসন্তুষ্টি থাকলে আমাকে বলেন। তারপর যদি না থাকে দেখেন এটার সাথে আরো কি কি যোগ করতে হবে, প্রিন্সিপাল অফ সুপ্রিমেসি অফ ল কি থাকতে হবে, আইনটার সুপ্রিমেসি থাকতে হবে। ওই যে আইনটা প্রমুলগেটেড বলতেছিলাম সেটা কি হতে হবে, সেটা হতে হবে সুপ্রিমেসি হতে হবে আইনের এটা আরো কি হতে হবে, আইনের সার্বভৌমত্ব, ইকুয়ালিটি বিফোর দ্য ল, ওই আইনের সামনে সবাই সমান হইতে হবে, অ্যাকাউন্টেবিলিটি টু দ্য ল, কেমন, এগুলো লিখিত হচ্ছে, এগুলো সব আপনাদের নোটে আছে। ফেয়ারনেস ইন দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ল, আগেরই কথা সবকিছু, হ্যাঁ, সেপারেশন অফ পাওয়ার, পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং, লিগ্যাল এন্টিটি, অ্যাভয়েডেন্স অফ আরবিট্রারিনেস এন্ড প্রসিডিউর এন্ড লিগ্যাল ট্রান্সপারেন্সি। এই যে প্রিন্সিপাল গুলির কথা বলেছে, অর্থাৎ এই যে কয়েকটা প্রিন্সিপালের কথা বললো এখানে, এগুলিও কার সাথে সামঞ্জস্য, এগুলি রুল অফ লর সাথে একসাথে চলে, ঠিক আছে? যেমন যেখানে রুল অফ ল থাকবে সেখানে সুপ্রিমেসি অফ দ্য ল থাকবে, যেখানে রুল অফ ল থাকবে সেখানে ইকুয়ালিটি বিফোর দ্য ল থাকবে, কেমন, অ্যাকাউন্টেবিলিটি টু দ্য, আইনের প্রতি দায়ী, হ্যাঁ, কার কাছে আমরা দায়ী, আইনের কাছে আমরা কি দায়ী, আমরা যা করব সেটা কার জন্য, ফেয়ারনেস ইন দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ল, ভয়টা বা সততা, ফেয়ারনেস কেমন কার প্রতি থাকতে হবে, ইন দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য, আইনটা যে আপনি অ্যাপ্লাই করছেন সেখানে আপনার পরিষ্কার থাকতে হবে, আপনার সৎ হতে হবে,
হ্যাঁ, আপনাকে মনে করেন এখানে কি থাকতে পারবে না, এখানে আরবিট্রারিনেস থাকতে পারবে না, স্বৈরতন্ত্র, স্বৈর মনোভাব থাকতে পারবে না। হ্যাঁ, আমি ক্ষমতায় আছি, হ্যাঁ, আমি আমার সবকিছু, এইটা থাকতে পারবে না। হ্যাঁ, লিগাল ট্রান্সপারেন্সি থাকতে হবে, একটা স্বচ্ছতা থাকতে হবে সবকিছুর মধ্যে। হ্যাঁ, তারপরে সেখানে পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং, যে আপনি আইনটা যে করতেছেন সেখানে যে ডিসিশন যে মেকিংটা হচ্ছে সেখানেও কিন্তু সকলের কি হতে হবে, পার্টিসিপেশন। সকলের মানে আমাদের যে জনপ্রতিনিধিগুলি আছে তাদের একটা পার্টিসিপেশন থাকতে হবে। হ্যাঁ, এগুলো যদি থাকে তাহলে আমরা বলতে পারবো কি সেখানে রুল অফ লটা আছে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হচ্ছে। এবার চলে যাই আমরা। স্যার ইকুয়ালিটি বিফোর দ্য লটা একটু যদি বুঝিয়ে দিতেন। এক্স্যাক্টলি, হ্যাঁ, ইকুয়ালিটি বিফোর ল, দ্যাট মিন্স ইকুয়াল, অল আর ইকুয়াল। আপনি যেমন আইনের সামনে আমিও তেমন, পরিমণি যেমন কুকুমনিও তেমন। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। এখন আলোচনার ভালো টপিক। হ্যাঁ, আইন কুকুমনির জন্য যা, পরিমণির জন্য তা। ও একটা, হ্যাঁ, চলচ্চিত্র নায়িকা বিদায় তার জন্য এইরকম এরকম ফ্যাসিলিটিস হবে আইনে, কিংবা ওই যে কুকুমনিটা একটা কাজের মেয়ে, কিংবা একটা, হ্যাঁ, একটা বস্তির একটা মেয়ে, তার জন্য একরকম হবে তা না। হ্যাঁ, এইটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল। পুলিশ কমিশনার, স্যার আমাদের রাষ্ট্রীয় সম্মানিত কিছু ব্যক্তিকে দেখা যাচ্ছে হ্যান্ডকাপ পরানো হয়েছে, কিন্তু পরিমণিকে তো হ্যান্ডকাপ পরানো হয়নি, কিন্তু আইনের সমতা দেখানো যায় না এখানে। আমি তো বলি না যে আপনারা এখানে রুল অফ লর কথা করা যায় নাই কেন, সেটা তো আপনারা বিবেচনা করবেন। আমি পরে কোশ্চেন থাকবে, আমি তো পড়া যায় নাই বিদেশে, তাহলে কি হবে, পড়ালে কি হবে সেটা আপনারা চিন্তা করবেন। কোশ্চেনটা সব শেষে আমি সেরকম কোশ্চেন দেবো আপনাদেরকে। ঠিক আছে, আমি আপনাদেরকে থিওরি গুলো দিচ্ছি। আমি ওইটা ফান করে বললাম পরিমণির জন্য যা, কুকুমনির জন্য তা। হ্যাঁ, the rule of law is the principle that no one is above the law. তাহলে কি আর একটা কথা হচ্ছে যে, লেখেন, আমি হাইলাইট করে দিচ্ছি, দেখেন আমার নোটে, no one is above the law। ওই ইকুয়ালিটি বিফোর ল যে কথাটা বলতেছেন, no one কি is above before the law, treated equally among the citizen। সিটিজেনের মধ্যে কি হবে, ইকুয়াল ট্রিটমেন্ট হবে, একই কথা। আগে তাহলে এখানে কি লিখবেন, একটা কথা, no one is above the law মানে কি, অন্য ভাষা all are within the law। তাহলে আরেকটা এটার বিপরীত শব্দ কি, all citizen are within the law, আইনের মধ্যে সবাই, no one above the law। কেমন ল কি জন্য করা হয়েছে দেখেন, খুব সুন্দর কথা দেখেন, law are made to maintain the law and order in the society। লটা বানানো হয়েছে কি জন্য, সোসাইটিতে মেইনটেইন ল এন্ড অর্ডার ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজের মধ্যে সোজা কথা পিস এন্ড ট্রাঙ্কুইলিটি মেইনটেইন করার জন্য, টু মেইনটেইন দ্য পিস এন্ড ট্রাঙ্কুইলিটি ইন দ্য সোসাইটি। হ্যাঁ, সমাজের নিরাপত্তা, সমাজের মধ্যে শৃঙ্খলা মেইনটেইন করার জন্য আইনটা তৈরি করা হয়েছে। ওই যে বললাম পাবলিকলি প্রমুলগেটেড যে কথাটা বললাম, তাহলে এটার ব্যাখ্যাটা কি, লস, ওই আইনটা কি করা হবে, লস আর মেড টু মেইনটেইন দ্য পিস এন্ড ট্রাঙ্কুইল সোসাইটি, সোসাইটির মধ্যে সমতা মেইনটেইন করার জন্য, সোসাইটির মধ্যে আইন মেইনটেইন করার জন্য, সোসাইটির মধ্যে নিয়ম কানুন মেইনটেইন করার জন্য কি করতে হবে, ওই আপনার ওই আইনটা পাবলিকলি প্রমুলগেটেড। শুধু পাবলিকলি প্রমুলগেটেড করলেন, আইনের উদ্দেশ্য ভিন্ন। আইনের উদ্দেশ্য একটা নির্দিষ্ট জাতিকে, নির্দিষ্ট কিছু দলীয় মানুষকে আপনি নির্যাতিত নিষ্পেষিত করার জন্য আইনটা আপনি তৈরি করলেন, তাহলে সেটা যত আপনি মনে করেন কি করেন, পার্লামেন্টে করেন, ওপেন করেন, ইকুয়াল ট্রিটমেন্ট করেন, তাও সেটাও কি হবে না, সেটাও কি দ্বারা, সেইটা দ্বারা বিচার করলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। তাহলে আমরা বলতে পারি আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইনটা যেমন ফেয়ার হইতে হবে, বিচারটাও তেমনি ফেয়ার। অর্থাৎ বিচার যেমন ফেয়ার হবে, সাথে সাথে আইন যেটা আছে যেটার উপর ভিত্তি করে বিচারটা হচ্ছে
যেটার উপর ভিত্তি করে আপনাকে ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে, যেটার উপর ভিত্তি করে পানিশমেন্টটা দেওয়া হচ্ছে, সেটা অবশ্যই কি হতে হবে, ফেয়ার একটা আইন হইতে হবে। যেমন আমাদের অনেক সময় আপনারা শুনেন কালো আইন বলা হয়, হ্যাঁ, যেমন মনে করেন জননী নিরাপত্তা আইন এক সময় ছিল, এখন নাই, ঠিক আছে। এই যে মনে করেন এখন এটা দ্রুত বিচার আইন নামে ওইভাবে করে আসছে নতুন করে, হ্যাঁ। এই জননিরাপত্তা আইন যখন হয়েছিল তখন সবাই দেশের মধ্যে একটা রো রো করে গিয়েছিল, বলেছিল কি এটা একটা কালো আইন, এটা দ্বারা মানুষের অধিকার হরণ, ওই হিউম্যান রাইটসের যে স্ট্যান্ডার্ড লেভেলটা আছে ওটা ভঙ্গ হচ্ছে, হ্যাঁ। তাইলে যেখানে আইনটাই ভঙ্গ, সেখানে আর কিছু দেখার দরকার নাই, সেখানে আর কেমনে রুল অফ ল হবে। যেখানে আইনটাই কি, আইনটাই ফেয়ার না, সেখানে রুল অফ ল থাকার প্রশ্নেই আসে না। তাহলে রুল অফ ল জিনিসটা কনসেপ্টটা আপনার ক্লিয়ার হচ্ছে? হ্যালো এভরিওয়ান, জি হ্যালো, স্যার। আপনারা জি রুল অফ স্যার। ল, হ্যাঁ। তাহলে আমরা আবার চলে আসি রুল অফ ল সংক্রান্তে অ্যাবিডাইসের একটা থিওরির কথা, হ্যাঁ। আমি প্রথমে যেটা বলেছিলাম, আসলে এই থিওরিটা আজ থেকে অনেক বছর, শত বছর পূর্বে, কেমন আপনারা এই যে অ্যাবি ডাইসি নামে একজন ফিলোসোফার, হ্যাঁ, একজন লিগ্যাল ফিলোসোফার, তিনি এই থিওরিটা আসলে ডেভেলপ করেছেন আরেকটা ফিলোসোফার থেকে, এডওয়ার্ড কুকস থেকে, ওনার কনসেপ্ট থেকে উনি এটা ডেভেলপ করেছেন। তো এখনো কিন্তু আমরা রুল অফ ল বলতে, থিওরি বলতে বুঝে কি ওই অ্যাবি ডাইসির থিওরিটা, থিওরি অফ দ্য অ্যাবি ডাইসির কথাটা আমরা বুঝি, হ্যাঁ। ওই অ্যাবি ডাইসির থিওরিটা 1825 সালে হয়েছিল, কেমন। ওই 1825 সালে উনি একটা বই লিখেছেন, সেটা হচ্ছে যে কি দ্য ল অফ দ্য কনস্টিটিউশন, হ্যাঁ, দ্য ল অফ দ্য কনস্টিটিউশন। ওই বইয়ের মধ্যে উনি কিছু এই থিওরিটাকে উনি 3টা ভাগে ভাগ করেছেন, হ্যাঁ। নাম্বার 1 উনি বলেছেন কি, নাম্বার 1 অ্যাবসেন্স অফ দ্য আরবিট্রারি পাওয়ার, আছে আপনাদের নোটে, হ্যাঁ, তারপর লিখতে পারেন। তাহলে উনি বলেছেন কি, এক নম্বর হচ্ছে অ্যাবসেন্স অফ আরবিট্রারি পাওয়ার, স্বৈরতন্ত্র থাকতে পারবে না। কি থাকতে পারবে না? অ্যাবসেন্ট, কিসের অ্যাবসেন্ট হতে হবে? আরবিট্রারি পাওয়ার, স্বৈরতন্ত্র, হ্যাঁ। এখানে কোনো কি থাকতে পারবে না, স্বৈরতন্ত্র থাকতে পারবে। 2 নাম্বার উনি ওনার থিওরিতে বলছে ইকুয়ালিটি বিফোর দ্য ল হইতে হবে। 3 নাম্বার উনি বলেছেন কনস্টিটিউশন, ওইটা ওই পাবলিকলি প্রমুলগেট, আমরা যেটা কনস্টিটিউশন ইজ দ্য রেজাল্ট অফ দ্য অর্ডিনারি লস অফ দ্য ল্যান্ড। কনস্টিটিউশনটা হইতে হবে, এটা হইতে হবে কি ওই দেশের সাধারণ আইন। স্যার এটা সিটিজেন রাইটস ওটা না? সিটিজেন রাইট, জি সিটিজেন রাইট ওটা না? ডাইসির ওখানে 3টা ইয়ে দিছে যে নাগরিকের অধিকার, যেটা তিনটা আমি দেখেন আমি হেডলাইন করে দিয়েছি না, ডাইসির ওই থিওরিতে ফার্স্ট পেজে একটা লাস্ট প্যারাটা আমি লিখে দিয়েছি, অ্যাবসেন্স অফ আরবিট্রারি পাওয়ার। প্রথম পেজে ওটা আছে ইকুয়ালি, এটা দ্বিতীয় পেজে ইকুয়ালিটি বিফোর দ্য ল, দ্বিতীয় পেজে। হ্যাঁ, তারপরটা হচ্ছে সিটিজেন রাইট। The citizen constitution is the result of the ordinary laws of the land. কনস্টিটিউশনটা কি হবে? কনস্টিটিউশন হবে যে এমন একটা আইনটা হবে, এমন একটা জিনিস যেটা একটা অর্ডিনারি ল অফ দ্য ল্যান্ড, অর্থাৎ ওই দেশের একটা আইন থাকতে হবে, ওই দেশের একটা সাধারণ আইন। কনস্টিটিউশন, আমি তো এটি ইউকের থিওরি, আমি ইউকের ক্ষেত্রে একটা বলেছিলাম, ইউকের ক্ষেত্রে কনস্টিটিউশন এবং অর্ডিনারি লর মধ্যে কোনো পার্থক্য নেই। অর্ডিনারি ল যা, ওদের কনস্টিটিউশন তা, বলেছিলাম তাই কথাটা, হ্যাঁ। আগে যারা ক্লাস করেছেন তারা আগের নোটটা দেখলে বুঝবেন, যদি নোট করে থাকেন, হ্যাঁ। আবার চলে আসি আমরা থিওরি নাম্বার 1-এ। ওনার থিওরিতে উনি প্রথম বলেছেন অ্যাবসেন্স অফ আরবিট্রারি পাওয়ার। এটা দিয়ে কি বোঝায়? অ্যাবসেন্স অফ দ্য আরবিট্রারি পাওয়ার, কোনো কি থাকতে পারবেন না, হ্যাঁ, আরবিট্রারি পাওয়ার থাকতে পারবেন না, স্বৈর তন্ত্র থাকতে যাচ্ছে তাই, আমার ক্ষমতা, আমি ক্ষমতার দম্ভ বলে আমি এটা করে ফেলবো, এটা হইতে পারবে না। সেটা কি, আমি ক্ষমতা আছে বলে আমি আপনাকে আটক করে ফেললাম, তা হতে পারবে না। প্রথম কথা উনি বলেছেন, ওনার থিওরিতে প্রথমে বলেছেন দ্য অ্যাবসেন্স অফ আরবিট্রারি পাওয়ার, অর্থাৎ এটাতে আপনারা এভাবে বলে লিখতে পারেন the power, the government power should be limited. Absence of the arbitrary power এর ব্যাখ্যা লিখতে পারেন কি, the government power should be limited. উনি ভিতরে বলেছে, আমি হ্যাঁ প্রথম দিকে বলে দিচ্ছি, এটা হচ্ছে কি absence of the arbitrary power মানে হচ্ছে the power should be limited. এই ক্ষেত্রে দেখা যাচ্ছে no man could be lawfully
interfered or punished by the authorities except for breach of the law. কোনো মানুষ, no man could be captured, no man can be hang out, no man can be punished. কাউকে আপনি ধরতেও পারবেন না, সাজাও দিতে পারবেন না। কথাটা খেয়াল করেন, কাউকে আপনি ধরতেও পারবেন না, সাজাও দিতে পারবেন না, আনলেস যদি না সে কোনো প্রচলিত আইন ভঙ্গ করে। কথা বুঝতে পারছি? No man can be punished, no man can be captured, no man can be hang out. কেমন? No one can be interfered. কাউকে আপনি ইন্টারফেয়ার করতে পারবেন না, তার স্বাধীন চলাচল, সে হেঁটে যাচ্ছে রাস্তায়, আপনি তাকে, পুলিশ তাকে ধরে ফেলতে পারবে না। আপনি যাচ্ছেন কেন, আপনি বের হয়েছেন কেন, হ্যাঁ, তাকে আটক করতে পারবে না। শুধুমাত্র ব্যতিক্রম কি, আনলেস কি যারা, আনলেস ব্রিচ অফ দ্য ল, কোন যদি আইন ভঙ্গ করে। যেমন ধরেন এখন আমাদের দেশে যদি বলি, এখন মনে করেন ধরেন আপনি লকডাউন চলতেছে, তাহলে কি জারি করা আছে, আপনার ফরমান জারি করা আছে, এখানে রাস্তা বের হওয়া যাবে না। তাহলে আপনি কি করলেন, রাস্তা বের হলেন, আপনি কি করলেন, আইন ভঙ্গ করলেন, আপনাকে কি করা যাবে, আপনাকে অ্যারেস্ট করা যাবে। কিন্তু আপনি 11 তারিখ তো হোপফুলি আর লকডাউন থাকবে না, আপনি 11 তারিখ আপনি বিচে গেলেন বেড়ানোর জন্য, পুলিশ এসে আপনাকে বললো, পুলিশ এসে কি করলো, আপনাকে অ্যারেস্ট করে ফেললো, বললো গতকাল লকডাউন শেষ হয়েছে, আপনি আজকে পরিবার নিয়ে কেন এখানে চলে আসছেন। ঠিক আছে, তাহলে আপনি কি 11 তারিখ যদি বিচে যান, আপনি কি আইন ভঙ্গ করেছেন? না স্যার। আপনি 11 তারিখ যদি আপনি আপনার পরিবার নিয়ে যদি বিচে যদি বেড়াতে যান, তাহলে আপনি তো আইন ভঙ্গ করেন নাই। যদি তাইলে আইন যদি ভঙ্গ করেন, 10 তারিখ যান, তাহলে আপনাকে পুলিশ কি করতে পারবে, অথরিটি আপনাকে অ্যারেস্ট করতে পারবে। 11 তারিখ যদি অ্যারেস্ট করতে পারে, তাহলে সেটা কি হবে, 11 তারিখ আপনাকে সেটা স্বৈরাচার হবে, স্বৈরাচার হবে, স্বৈরতান্ত্রিক ক্ষমতার কি হবে, আরবিট্রারি পাওয়ার হবে, ক্ষমতার আরবিট্রারি পাওয়ার, স্বৈরার আপনার উপর প্রয়োগ হবে, কারণ আপনি কোনো আইন ভঙ্গ করেন নাই। সেই জন্য ইংল্যান্ডে বলা হয়েছে, ইংল্যান্ডে নোবডি ক্যান বি থ্রোন ইনটু দ্য জেল, কাউকে আপনি জেলে পুরে রাখতে পারবেন না, ইফ নো ল হ্যাজ বিন ব্রোকেন, সে যদি কোনো আইন ভঙ্গ না করে তাকে আপনি জেলে পুরাইতে পারবেন না। যেমন ধরেন লকডাউন আছে এখন, হ্যাঁ, আপনি বাসায় আছেন, হ্যাঁ, আমি এখন ধরেন মনে করেন ক্লাস নিচ্ছি, আপনার বাসায় বসে ক্লাসে কি করতেছেন, হ্যাঁ, ক্লাস করতেছেন, আসলো বললো যে আপনার মোবাইলে আপনি কি করতেছেন, আপনার ল্যাপটপে আপনি, হ্যাঁ, আপনি কি করলেন, তাহলে সেটা কি হবে, সেটা কি হবে, হ্যালো, বুঝি নাই স্যার, সাউন্ড ক্লিয়ার আসতেছে না। এখন মনে করেন লকডাউন চলতেছে, আপনারা সবাই বাসায় আছেন, ইন্টারনেটের মাধ্যমে আমি ক্লাস নিচ্ছি, আপনারা ক্লাস করতেছেন, হ্যাঁ, আপনার বাসায় হঠাৎ করে নক দিল, কিছু সাদা পোশাকের মানুষ আসলো, বললো যে আমরা আপনাকে ফলো করতেছি, আপনার যে মোবাইল চালাইতেছেন এটার সাথে আপনার দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী কাজ করতেছেন, আপনাকে উঠাই নিয়ে গেল। কথা বুঝছেন, নিয়ে গেলে আপনাকে থানার মধ্যে আপনাকে আটক করে রাখলো, এটা কি হবে, এটা স্যার স্বৈরাচারী হবে, স্বৈরাচারী হবে, হ্যাঁ। তাহলে সেজন্য ইংল্যান্ডে বলা হয়েছে নোবডি ক্যান বি থ্রোন ইনটু জেল, কাউকে আপনি জেলে থ্রো করতে পারবেন না, ঢুকাই দিতে পারবেন না, ইফ নো ল হ্যাজ বিন ব্রোকেন বাই হিম, তার দ্বারা যদি কোনো আইন ভঙ্গ না হয়। আপনি মোবাইলে ক্লাস করতে, সেটাতে তো আপনি আইন ভঙ্গ করেন নাই, কিন্তু পুলিশ কি করলো বা ডিবি অফিস কি করলো, আপনাকে সন্দেহ করলো, আপনাকে নিয়ে গেল, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হবে না, সেই রকম যদি কোন রকম সুযোগ যদি কোনো দেশে থাকে, সেখানেও কি হবে, সেখানে বলা যাবে যে আরবিট্রারি
পাওয়ারটা ইউজ হচ্ছে, অথরিটি কি করতেছে, আরবিট্রারি পাওয়ার। হ্যাঁ, যেমন আমাদের দেশে এখন প্রায় সময় দেখা যায় আপনি পুলিশ গেলে, থানায় গেলে মনে হয় দেশটা তাদের কাছে কি, তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারা এমন ভাবে মনে করেন, এক একজন পুলিশ অফিসার, হ্যাঁ, এসআই বলেন, ওসি বলেন, এমন ভাবে কথা বলে, আপনার মাঝে মধ্যে পত্রিকা দেখেন, হ্যাঁ, কিংবা থানায় গেলে দেখবেন, এমন মনে করেন তাদের স্পর্ধা হয়ে গেছে। হ্যাঁ, এমন তাদের এই কি হয়েছে, ক্ষমতার দম্ভ এমন হয়ে গেছে, মনে হয় যে দেশের জনগণের দরকার নেই। হ্যাঁ, আমরাই অনেক সময়, কিছুদিন আমি হাইকোর্টে দেখেছিলাম, হ্যাঁ, হাইকোর্টে বলেছে তাদেরকে, হ্যাঁ, আপনারা থানায় এটা কি না, আপনাদের জমিদারি ভিটা না, আপনাদের জমিদারি তালুক না, এটা আপনার থানার ওসি হয়েছেন, আপনি জমিদারি তালুক পান নাই। হ্যাঁ, এইরকম করেও তাদেরকে কি করা হয়, মাঝে মাঝে দেখি যে আমরা শাসানো হয়। হ্যাঁ, এই যে যদি এরকম যদি তারা যদি মনে করেন অথরিটি, পুলিশ অফিসার, আমরা এখানে উদাহরণস্বরূপ বলতে পারি, হ্যাঁ, শুধু পুলিশ অফিসার না, সমস্ত ডিফেন্স গুলি বলেন, সমস্ত অথরিটি গুলি বলেন, যে কোনো অথরিটি হয়, তারা যদি তাদের আইনের বাইরে কাজ করে, তাহলে আমরা বলতে পারি ওই অ্যাবি ডাইসির প্রথম থিওরি সেটা কি করা হয়েছে, সেটা ফেল করবে সেখানে। হ্যাঁ, তিনি বলেছেন অ্যাবসেন্স অফ দ্য আরবিট্রারি পাওয়ার থাকতে হবে। উনি বলেছেন, আরো বলেছেন, আনলেস দ্য ল ইজ ব্রোকেন, neither a person nor his or her goods can be lawfully made to suffer. শুধুমাত্র তার ব্যক্তি জীবন না, সে যদি কোনো আইন ভঙ্গ না করে, তার ওই ব্যক্তির কোনো তার সম্পদও আপনি কি করতে পারবেন না, সম্পদের উপরে কোনো আঘাত আপনি, তার সম্পদের উপর কোন রকম সাফারিংস আপনি দিতে পারবেন না। অর্থাৎ আপনি মনে করেন একটা বিল্ডিং করতেছেন, সিডিএ কোড অনুসারে আপনি বিল্ডিংটা করতেছেন, হ্যাঁ, আইন মোতাবেক করলেন, আইসা কি করলো, সিডিএ এসে কোনো কিছু না দেখে, হ্যাঁ, কিংবা অন্য কোনো পরিবেশ অধিদপ্তর এসে আপনার বিল্ডিংটা ভেঙে দিল, কিংবা সিটি কর্পোরেশন আপনার বিল্ডিংটা ভেঙে দিল, তাইলে আপনার সম্পদ, আপনার টাকায় ভরা, আপনার এই জিনিসটা যদি কি হয়, হ্যাঁ, যদি আপনার এই সম্পদের উপর যদি কোনো আঘাত আসে, সেখানেও বলতে হবে যে কি, অ্যাবসেন্স অফ দ্য আরবিট্রারি পাওয়ার। অর্থাৎ যেখানে যেখানে অ্যাবসেন্স অফ দ্য আরবিট্রারি পাওয়ার, সেখানে এরকম কোনো ঘটনা ঘটতে পারবে না। যদি আপনার সম্পদের উপরে যদি আঘাত আসে, হ্যাঁ, আপনার একটা সম্পদ আছে, সেটা যদি কেউ অবৈধভাবে দখল করে রাখে, তাহলে সেখানেও বলা যাবে যে কি, সেখানেও বলা যাবে কি, আপনি কি করে কি, আপনার ওইখানে ওই অ্যাবসেন্স অফ দ্য আরবিট্রারি পাওয়ারের যে থিওরিটা, সেটা এখানেও কাজ করতেছে না। এইরকম যদি হয়, তাহলে আমরা কি পাইলাম, একটা হচ্ছে দ্য রেসপেক্ট টু দ্য, লিখে রাখতে পারেন এখানে কি, ও ডাইসি থিওরি অনুসারে আমরা বলতে পারি দেয়ার শুড বি রেসপেক্ট টু দ্য পারসন অফ দ্য পিপল। তার শরীরের উপর কি থাকতে হবে, তার স্বাধীন চলাফেরা, তার জীবনযাত্রার উপর কি থাকতে হবে, রেসপেক্ট থাকতে হবে। রেসপেক্ট টু দ্য পারসন, রেসপেক্ট টু দ্য প্রপার্টি, পার্সনের উপর রেসপেক্ট থাকতে হবে, রেসপেক্ট টু দ্য পারসন, রেসপেক্ট টু দ্য প্রপার্টি, এই দুইটা অবশ্যই কি হইতে হবে, থাকতে হবে। সেজন্য বলা হয়েছে the society is ruled by the law. That means যেখানে absence of the arbitrary power, যেখানে ডাইসি রুল অফ ল আছে, সেখানে কি আছে, the society is run by the law. দেখতে পারতেছেন, the society is ruled by the law. সোসাইটি কি দ্বারা পরিচালিত হবে, সোসাইটি আইন দ্বারা পরিচালিত হবে, সোসাইটি রুল দ্বারা পরিচালিত হবে। সময় তো অনেক দূর চলে যায়, দূর চলে যাচ্ছে, 9টা বেশি। The government can only do things that are authorized by or within the law. গভর্নমেন্ট কি হবে, গভর্নমেন্ট কি করতে পারবে, শুধুমাত্র অতটুকুই করতে পারবে যেটা তাকে কি হয়, যেটা তাকে আইনে অনুমোদন করে। আইনে যেটা আছে শুধু গভর্নমেন্ট সেটাই করতে পারবে, আইনের বাইরে গিয়ে গভর্নমেন্ট কোনো কিছু করতে পারবে না। সেজন্য বলা যায় যেখানে ওয়াইড আরবিট্রারি পাওয়ার আছে, এবং আরেকটু কথা একটা বলি, ওই যে আরবিট্রারি পাওয়ার সাথে একটা জিনিস সামঞ্জস্য, সেটা হচ্ছে ডিসক্রিমিনেশনারি পাওয়ার, সরি নট ডিসক্রিশনারি পাওয়ার, সহজাত ক্ষমতা, বাংলায় কি, সহজাত ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার। হ্যাঁ, ওই ডিসক্রিশনারি পাওয়ার যেটা, অর্থাৎ আপনি চাইলেন, আপনি যা ইচ্ছা তা, আইন টাইন দরকার না, আমি বললাম আজকে এরকম হবে, এরকম, আমি বললাম আজকে এই কাজটা হবে, এটা
আমি বললাম আজকে এটা হবে না, এটা কারণ আমি পাওয়ার আছে। হ্যাঁ, এইরকম যদি কোনো কিছু যদি যে দেশে চলবে সেখানে যদি যেখানে ওয়াইড ডিসক্রিমিনেশনের পাওয়ার আছে, হ্যাঁ, মানুষ অর্থাৎ যারা ক্ষমতায় আছে তাদের হাতে যদি অত্যাধিক ক্ষমতা যদি থেকে যায়, অত্যাধিক ডিসক্রিমিনেশন পাওয়ার থাকে যায়, সেখানে সম্ভাবনা আছে, সেখানে কি আছে, আরবিট্রারি পাওয়ারটা হয় সেখানে, অর্থাৎ পাওয়ারের মিসইউজ হয়। অর্থাৎ সোজা কথায় যেইখানে পাওয়ারের মিসইউজ আছে, পাওয়ারের অ্যাবিউজ আছে, লিখতে পারছেন কথাগুলি? লেখেন আবার, যেখানে পাওয়ারের মিসইউজ আছে, যেখানে পাওয়ারের অ্যাবিউজ আছে, যেখানে পাওয়ারের আরবিট্রারি আছে, যেখানে পাওয়ারের ডিসক্রিশনারি আছে। তাহলে আমি কয়টা কথা বললাম? যেখানে পাওয়ারের অ্যাবিউজ আছে, যেখানে পাওয়ারের মিসইউজ আছে, যেখানে পাওয়ারের আরবিট্রারি আছে, যেখানে পাওয়ারের ডিসক্রিমিনেশনারি আছে। চারটা কথা। হ্যাঁ, সেইখানে এক্সেসিভ পাওয়ার ব্যবহারের সুযোগ থাকে। সেখানে কি থাকে, এককেন্দ্রিক একজনের কাছে সমস্ত ক্ষমতাটা কুক্ষিগত থাকে। সেইখানে ডাইসি থিওরিটা কি করে না, কাজ করে না। ওকে, আমি চেয়েছিলাম আসলে আরো দুইটা আজকে শেষ করে দিতে, হ্যাঁ, আরো দুটো টপিক, কিন্তু রাত তো অনেক হয়ে গেছে। হ্যালো হ্যালো, আপনারা কি আমার কথা কি অনেক পরে শুনেন মনে হয়? না স্যার, শুনতে পাচ্ছি। আমাদের স্পিকার অন করতে করতে একটু সময় লাগে স্যার। তাই? আচ্ছা, আমি এখন বলি যে থিওরিটা আমি পড়াইলাম আজকে, এটা আমি হাফ ডান পড়াই ফেলেছি, ম্যাক্সিমামটা পড়াই ফেলেছি। আগামী ক্লাসে আমি আরো ওই থিওরি দুইটা পার্ট আছে, আপনারা দুইটা পার্ট একটু কষ্ট করে পড়ে আসবেন। আজকে আমি যেগুলি পড়াইছি সেগুলি দয়া করে নোট ডাউন করে ফেলবেন। হ্যাঁ, পার্টিসিপেন্টও কমে যাচ্ছে আস্তে আস্তে। এটা হয়ে যায়, এটা হবে এরকম, এটা এটা হয়, এটা হয় স্যার, এটা হয় স্যার, হয়, এটা সমস্যা না, আস্তে আস্তে কমে যাবে, বাড়বে, এগুলি নাই। এখন কথা হচ্ছে যে যা থাকে পার্টিসিপেন্ট তার উপরে আমরা কি করব, তার উপরেই আমরা ক্লাসটা চালাই যাব। হ্যাঁ, ওই প্রায় সময় দেখা যায় আমরা তো এখানে আসলে প্রায় 600-700 স্টুডেন্ট ভর্তি করাই, পরীক্ষা দিতে পারে মাত্র 50 থেকে 60 জন, না হলে হ্যাঁ ম্যাক্সিমাম এইরকমই অল্প কিছু সংখ্যক লোকজন পরীক্ষা দেয়। হ্যাঁ, এগুলি যারা দিতে পারে, হ্যাঁ, যারা দেবে তারা তাদের ভাগ্য, সেটা যারা দিতে পারবে না সেটা তাদের দুর্ভাগ্য। হ্যাঁ, আবার দেখা যায় যে অনেকে পরীক্ষা দেয় সদেরে, অনেক সময় দেখা যায় পরীক্ষা। হ্যাঁ, তো আপনারা যারা স্যার পরীক্ষা দিতে পারে বলতে স্যার ইচ্ছা থাকা সত্ত্বেও কি দিতে পারে না অনেকে? ইচ্ছা থাকা সত্ত্বেও মানে হচ্ছে রেজিস্ট্রেশন, এই যে বলেন, আপনি বললেন ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো অনেকে কি পার্টিসিপেট করতেছে না। হ্যাঁ, পার্টিসিপেট না করার ফলে তাহলে তিনি কি করতে পারে না, তিনি মনে করেন পরীক্ষার আগে গিয়ে দেখা যায় যে রেজিস্ট্রেশন করে নাই, কিংবা অফিসিয়াল ডিউ গুলি করে নাই, রেজিস্ট্রেশনের জামালা রয়ে গেছে। এই কারণে যারা এখানে যোগাযোগ থাকে না তাদের তো এগুলো হয় না। যে কোনো একটা জিনিস একটা রানিং থাকলে, রানিং বিষয় একটা একরকম, হ্যাঁ, যখন আপনার রানিং থাকবে, সবাই যখন যোগাযোগ থাকবে, হ্যাঁ, তখন তারা পরীক্ষাটা দিতে পারে, পরীক্ষা দিলে পরীক্ষাটা ভালো করতে পারে। হ্যাঁ, ক্লাস নোটগুলি করতে পারে, ক্লাস নোটগুলি, হ্যাঁ, ক্লাস নোটগুলি আপনার কি ধরতে পারে। আর যারা ক্লাস করবে না, হ্যাঁ, হয়তো পরীক্ষা দেবে, পরীক্ষা গিয়ে ওইখানে এই হয়তো দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে মনে করেন কি একটা কোশ্চেন, আমি যে আজকে অনেকগুলি থিওরি গুলি পড়ালাম, হ্যাঁ, একটা মনে করেন রুল অফ ল না এসে এটা এমন ভাবে একটা কথা বললো যে কি আপনি আলোচনা করেন যেখানে ওই যে আমি যে চারটা করাবে, যেখানে মিসইউজ পাওয়ারের ওভার ওভার ক্ষমতা কিংবা সহজাত, ওই যে বললাম ডিসক্রিশনারি পাওয়ার না, বললাম সহজাত ক্ষমতা যেখানে আছে সেখানে রুল অফ ল থাকতে পারে না। এখন আপনারা যারা আজকে ক্লাস করেছেন, আমি বলবো আমি যেটা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, আপনারা যারা আজকে ক্লাস করেছেন, আমার বিশ্বাস হচ্ছে তারা অন্তত কিছুটা কোশ্চেনে টাচ করে আসতে পারবেন। হয়তো আপনি পরীক্ষার আগে কোনোদিন আপনার এইরকম একটা ভিতর থেকে একটা কোশ্চেন ধরে পড়ে যাওয়া সম্ভব হবে না আপনার পক্ষে। কারণ এরকম মনে করেন অনেক টিচার আছে মনে করেন টেকনিক্যালি এরা হ্যাঁ এমন জায়গা থেকে কোশ্চেনটা করে বসে সবকিছু আপনার জানা আছে কিন্তু আপনি প্রশ্নটা বুঝতেছেন না।
সব আপনার জানা আছে। আপনি যেটা আমি এখন বললাম রুল অফ ল লিখতে বলতেছে, কিন্তু এমন একটা কোশ্চেন এখানে ঢুকাই দিল যে কি সহজাত ক্ষমতা দেশের জন্য ক্ষতিকর, এরকম রুল অফ ল কথা বললো না। সহজাত ক্ষমতা মানুষের ব্যক্তি অধিকারের, ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী। হ্যাঁ, এমন একটা কথা ঢুকে দিল যা আমি এতটুকু আলোচনা করলাম আপনাদের সাথে। হ্যাঁ, তো আপনারা তো এরকম একটা কোশ্চেন আসলে পরীক্ষার আগে কেউ পড়ে যাওয়া, এরকম টেকনিক্যাল কোশ্চেন পড়ে যাওয়া সম্ভব না। তো পরীক্ষা দিলেও অনেক সময় দেখা যায় যে এরকম যারা ক্লাস করেন না তাদেরকে এরকম টেকনিক্যাল বিষয়গুলি ধরতে পারে না। পরীক্ষার হলে হয়তো বা মনে করেন আপনারা যেটা নোট বইগুলো আপনারা দেখবেন পরীক্ষার, ওইখানে রুল অফ ল সংক্রান্ত কি থাকবে, ডাইসির মতবাদটা আলোচনা করেন, ডাইসির মতবাদে রুল অফ লর থিওরিটা আলোচনা করেন, এরকম একটা স্রেফ সাদামাটা কোশ্চেন গুলি দিয়ে এরা আলোচনা করেছে। কিন্তু অনেক সময় দেখা যায় কিছু টেকনিক্যাল টিচার আছেন যারা, হ্যাঁ, তারা কিন্তু ওইরকম সাদামাটা কোশ্চেন গুলি দেন না। হ্যাঁ, আমি সেজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা ক্লাস করবেন, হ্যাঁ, বা পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে, আপনারা দয়া করে ক্লাসগুলি মনে করেন কি, হ্যাঁ, একটু করার চেষ্টা করবেন। ক্লাসগুলি করলে হবে কি আপনার পরীক্ষার হলের জন্য আপনাকে টেনশনটা করতে হবে না। আপনার পরীক্ষার হলে নির্দ্বিধায় আপনার মতো আপনি লিখতে পারবেন। হ্যাঁ, আপনার কোনো রকম আপনার কি থাকবে না, মানে টেনশনটা আপনার কাছে থাকবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমার কথা আর কি। আর আমার একটা ভরসা হচ্ছে আমি এই পর্যন্ত যে টপিকটা পড়াই যাচ্ছি এগুলো সবগুলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টপিকগুলি আমি আগে টাচ করে যাচ্ছি। এই টপিকগুলি আপনারা যদি নোট ডাউন করে ফেলতে পারেন, অন্তপক্ষে অন্য সাবজেক্টের কথা আমি বলতে পারি না, আমার যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা আপনারা খুব বেশি মনে করেন কি পরীক্ষার হলে যেটা আসল জায়গা, হ্যাঁ, যেটা আসল জায়গা, সেখানে আপনারা ওইরকম পেইন পাবেন না। হ্যাঁ, আপনারা তখন ভালো লাগবে। এখন হয়তো বা ক্লাস করতে কি পেইন লাগতেছে কিনা বা এটা আমি জানি না কেমন লাগতেছে। হ্যাঁ, কিন্তু ভালো লাগতেছে স্যার। এখন এই হ্যাঁ, কারো ভালো লাগবে কিংবা কারো পেইন লাগতেই পারে। হ্যাঁ, কিন্তু যে জিনিসটা আমাদের পরীক্ষা কয়টা হবে? পরীক্ষা কয়টা হবে আমার সাবজেক্টে হচ্ছে যে আমার এই টপিক আমার কাছে আমাদের সাবজেক্টটা হচ্ছে 10টা। হ্যাঁ, 10টা হবে না 10টা হবে, ঠিক আছে। যেমন হচ্ছে আইন বিজ্ঞানটা হচ্ছে যে আলাদা, ইসলামিক আইন ওটা আলাদা, সুনির্দিষ্ট এগুলো আলাদা আলাদা। এই দিক দিয়ে আবার দেখা যাচ্ছে বাংলাদেশের সংবিধান, মানে এক কোনটার সাথে কোনটা হবে, মানে বাংলাদেশ সংবিধান আমার সাথে হবে বাংলাদেশ সংবিধান। আমার 50 মার্কস হচ্ছে বাংলাদেশ সংবিধান, 50 মার্কস হচ্ছে আমার। স্যার এগুলা এটাই জানতে চাচ্ছি। এখানে দেখা যাচ্ছে চুক্তি আইন, টট আইন, হ্যাঁ হ্যাঁ, টট ইকুইটি মানে একসাথে হয়। হ্যাঁ হ্যাঁ, ইকুইটি, টট, এগুলা টাচ, এগুলা কি একসাথে? হ্যাঁ, একসাথে হবে। ইকুইটি, টট আর সুনির্দিষ্ট প্রতিকার আইন। হ্যাঁ এসআরএক, হ্যাঁ এগুলো তারপর আপনারা এগুলো একটু দেখে নিন। আমি অতটুকু আমার জানা নাই। আমার টপিকটা আমি বলি, আমার টপিকটা হচ্ছে কি ওই যে আপনারা এটা কি করবেন, আপনারা আমার সাথে হবে কি বাংলাদেশ কনস্টিটিউশনের 50 মার্কস, আমার হাতে 50 মার্ক। হ্যাঁ, এই 50 মার্কসটা আপনারা এখান থেকে যত আপনি ভালো কভার করতে পারবেন। এগুলো খুব সোজা, ইউকে কনস্টিটিউশন অত্যন্ত সোজা। প্রথম যে ক্লাস 3টা নিয়েছে সেই কথাগুলি বুঝতে পারলে এগুলি খুব ইজি, জাস্ট পানির মতো। আমি একটু ল্যাংদি করে পড়াচ্ছি যে এই কারণে যাতে মানে ভিতর থেকে কোনো কোশ্চেন আসলে আপনার আটকে না যান, আপনারা যাতে মানে টপিক গুলির মধ্যে কোন রকম যদি আটকে না যান যে রুল অফ লতে যে কোনো অ্যাঙ্গেলে প্রশ্ন করুক না কেন আপনার রুল অফ ল থেকে একটা কোশ্চেন থাকবে, এটা অনেকটা নিশ্চিত ভাবে বলা যায়। ঠিক আছে, এই রুল অফ লর ওই কোশ্চেনটা আপনি যদি পেয়ে যান তাইলে আপনাকে আর একটা ওই যে এতদিন যে ক্লাসগুলি করে সেখানে একটা কোশ্চেন পেয়ে গেলেন, হয়ে যাচ্ছে। তাহলে আমার একটা থিওরি হচ্ছে যে টপিকটা পড়বেন, হ্যাঁ, যতটুকু পড়বেন অতটুকু খুব ডেপলি পড়বেন, খুব ভালোভাবে যেটা পড়বেন। সবকিছু পড়ে আমি পরীক্ষার হলে কভার করা অনেক সময় সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় যে মনে করেন আপনি যে টপিকগুলি ধরবেন সেটা একটা আগাগোড়া A to Z, হ্যাঁ, একটা ফ্রম টপ টু বটম সব আপনি পড়ে ফেললেন, তাহলে সেখানে আপনাকে আর ওই টপিক নিয়ে আপনাকে ঝামেলা করতে হবে না। যাক, হ্যাঁ বলেন, রাত অনেক হয়ে যাচ্ছে, বলেন আর কারো কোনো কোশ্চেন আছে? ইউকে কনস্টিটিউশন আর ইউএসএ কনস্টিটিউশন, জি, এগুলা কি প্রশ্নগুলা কি একসাথে আসবে নাকি আলাদা একসাথে আসবে? না, ইউকে থেকে হবে, ইউএসএ থেকে হবে, দুইটা থেকে কোশ্চেন হবে। এগুলা কি আলাদা আলাদা করে ভাগ করে দেবে নাকি একসাথে থাকবে প্রশ্নগুলো সব? প্রশ্ন মানে আপনি ইউকে কনস্টিটিউশন থেকে আলাদা আলাদা 20 বা 30 রকম আলাদা।
এটা ক খ করে দেবে, হ্যাঁ ক খ করে দেবে। অনেক সময় বলবে গিয়ে কি আপনার ক বিভাগ থেকে খ বিভাগ থেকে দুইটা একটা এইরকম করে আলোচনা করে, অনেক সময় এটা বলে দেয়। অর্থাৎ আপনি মানে এটা বলতে চাচ্ছেন যে শুধু আমি ইউকে কভার করে ফেললে কি ইউএসএ না পড়লে কি ছাড়বে কিনা এরকম? হ্যাঁ না এরকম না, এরকম হবে না, আপনাকে ইউএসএ কাজ করতে হবে। প্রশ্ন কি এটা উল্লেখ করে দিবে মানে স্পষ্ট করে যে ইউকে এটা ইউকে এটা বা ইউএসএ উল্লেখ নির্দিষ্ট করে কি নির্দিষ্ট করে উল্লেখ করে দিবে? উল্লেখ করে দেয় মানে আপনাকে ইউএসএ টা টাচ করতে হবে। বাংলা লিখতে হবে নাকি ইংরেজিতে লিখতে হবে স্যার? এটা আপনার উপর। আমি জি স্যার প্রশ্ন করার সময় আপনার মতামত নেবে না? এগুলো একটু বলতেন কাইন্ডলি। না না প্রশ্ন করার সময় ওইটা হচ্ছে ওরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওনারা যেমন মনে করেন কাকে কোন কোশ্চেনটা আমি তো জানি সাবজেক্টের আজকে বোর্ড বসে বা একটা অপিনিয়ন জানার একটা ইয়ে থাকে, এরপর হ্যাঁ তো না সেই এটা হিসেবে এটা আপনারা একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে মতামত দিবেন না? জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক্সাম কমিটি থাকে, হ্যাঁ এক্সাম আচ্ছা, কমিটি আচ্ছা। বসবেন, এক্সাম কমিটি করবেন কোশ্চেন গুলি। হ্যাঁ এটা এটা এরকম না যে মনে করেন ধরেন কাকে কাকে দেয়, যেমন আমাকে আপনি গত বছর আমাকে কোশ্চেন করতেছে মুসলিম লর, হ্যাঁ কাকে করতে ঠিক আছে স্যার আপনি সহজ করে দেন। ঠিক আছে এক্সাম কমিটি যাকে যেটা মনে করে, হ্যাঁ এটা হটফুট করে আমাকে দিল, আমাকে স্যার বললো যে এরকম এটার উপর এই কি না সরি জুরিসপ্রুডেন্স চাইছিল মনে আমার কাছ থেকে, এরকম একটা টপিক আমাকে বললো যে আপনি এটার উপর টপিক করেন, কি করেন কোশ্চেন পেপার রেডি করেন। হ্যাঁ আমার কাছ থেকে একটা নিল, আরেকজনের কাছে, এটা নির্ভর করে কারে কোন সময় মনে করেন আমাকে কি এই টপিকের উপর দেবে কোশ্চেন করতে নাকি অন্য সাবজেক্টের উপর দেবে, এটা এক্সাম কমিটি ভালো বুঝবেন যদি আমাকে এই বছর এক্সাম কমিটি রাখে। হ্যাঁ এটা ওনারা ভালো বুঝবেন যখন যাকে এক্সাম কমিটিতে রাখে আর কি। আচ্ছা স্যার বলতে চাচ্ছি যে প্রশ্ন উত্তরগুলো কি বাংলায় লিখলে ভালো হবে নাকি স্যার ইংলিশে লিখলে ভালো হবে? আপনার যদি সক্ষমতা থাকে, হ্যাঁ ইফ ইউ ক্যান রাইট ইন ইংলিশ আই উইল সাজেস্ট দ্যাট রাইট ইন ইংলিশ। কারণ হচ্ছে যে এটার আলাদা একটা মূল্যায়ন আছে, হ্যাঁ এটার মূল্যায়নটা আলাদা হচ্ছে এরকম মনে করেন ধরেন আপনাদের এখানে 700 স্টুডেন্ট, এরকম সারা বাংলাদেশে 64 জেলায় না হোক অন্তত আমার মনে হয় 40 জেলায় তো ল কলেজ আছে, হ্যাঁ অন্তত 40টা ল কলেজ যদি থাকে, ঠিক আছে তাহলে মনে করেন এতগুলি খাতা যার কাছে যাবে, এই খাতাগুলি যখন উনি কাটতে কাটতে একটা পর্যায়ে গিয়ে দেখবে যে এই 4টা খাতা ইংরেজিতে লিখছে, এই 10টা খাতা ইংরেজিতে আছে, হ্যাঁ তখন এটা আলাদা একটা ইমপ্রেশন পড়ে। অ্যাজ এ টিচার এটার ইমপ্রেশনটা আলাদা একটা পড়ে। তো আমি বলবো যাদের সক্ষমতা আছে, হ্যাঁ যারা লিখতে জানেন, হ্যাঁ আর এগুলি আসলে তো বিশেষ করে ইউকে এগুলো আসলে ইংলিশ বেসড সাবজেক্ট, এগুলিতে আপনার মনে করেন বাংলা লেখার তো একটু অনেক সময় কষ্ট হয়ে যায়। তো সক্ষমতা আছে তারা লিখবেন, আর যাদের সক্ষমতা নাই, হ্যাঁ যারা পারেন না তারাই বাংলা লিখবেন, নির্ভর করতেছে আর কি। একটা প্রশ্ন ছিল আমাদের এই সাবজেক্টটাতে, আমাদের একটা কোশ্চেন ছিল স্যার, একটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আর একটা এর পরে কাজ করার দুইটা ক্যারেক্টারিস্টিক্স বলছেন এটা বাংলাদেশের বা বাংলাদেশের দুইজনে কোশ্চেন করতেছেন, দুইজনের একজন হ্যাঁ একজন বলেন। আমরা আমাদের এই সাবজেক্টটা তিনটা কান্ট্রি বেসে করা, একটা হচ্ছে বাংলাদেশ আর দুইটা হচ্ছে বাইরের দেশ ইউকে এবং ইউএসএ। তো স্যার আমি যদি বাংলাদেশেরটা বাংলায় লিখি আর ইউকে ইউএসএটা যদি ইংলিশে লিখি সেক্ষেত্রে কি প্রবলেম আছে? না এটা মনে ওয়াইজ হবে না, ইংলিশ ভার্সনে বই না এটা ওয়াইজ হবে না। আপনি যে কোশ্চেনটা করেছেন, হ্যাঁ হাফ বাংলায় একটা আপনি পুরো পেপারটা করতে, আপনি মনে করেন ধরেন আপনার 60টা এক্সাম আপনার, হ্যাঁ 60টা এক্সামের মধ্যে আপনি একটা এক্সাম ইংরেজিতে দিলেন, 5টা বাংলা দিলেন, সেটা পারবেন, হ্যাঁ কিন্তু একই সাবজেক্টের ভিতরে আপনি বাংলা ইংলিশ ওরকম মিক্স করাটা ওয়াইজ হবে না, এটা হাজাবাল হয়ে যাবে তখন। হ্যাঁ আপনারা ওইটা করতে পারেন মাঝে মধ্যে, মনে করেন যারা বাংলা লিখতে চান, আপনি যেমন মনে করেন ধরেন কতগুলো টপিক আছে, হ্যাঁ
যেমন আইনের শাসন বলা চেয়ে রুল অফ ল বলাটা অনেক বেশি গ্রহণযোগ্য। আপনার ওই সব আমি এগুলি ক্লাস ওই এক্সাম প্রিপারেশন ক্লাস একটা নেবো, আমি তখন বলে দেবো। আপনার রুল অফ ল শব্দটা লিখবেন, আমি কয়েকটা টপিক থিংস দিয়ে দেবো এক্সাম যদি আমি সময় পাই, সুযোগ থাকে আপনাদের সেই এরকম মিট করার, আমি তখন এগুলো বলে দেবো। না না স্যার, সময় বের করে নিবেন যে আমাদের জন্য। আচ্ছা, দেখা যাবে। যেহেতু আমরা অসহায় মানুষ, কোভিডে বেশ পড়ে গেছে, তো আপনাদের কাছ থেকে আপনারা সময় বের করে নিবেন যে আমাদের দেওয়ার জন্য। ইনশাআল্লাহ স্যার আমরা অসহায় প্রাণী স্যার, অসহায় প্রাণী স্যার। আর কোনো কোশ্চেন আছে? আর আমি বলি শুনেন, আমি টপিক গুলি আপলোড দিচ্ছি, আপনারা শুনেন আগে। আমি টপিক গুলো আপলোড দিচ্ছি, এই টপিক গুলো আপনারা দয়া করে প্রিন্ট আউট করে নেবেন। আশেপাশে প্রত্যেক এলাকা আশেপাশে প্রিন্টার আছে, প্রিন্ট আউট করে দিয়ে এগুলি আপনাদের জন্য নোট আকারে, আপনারা যারা ইংরেজিতে লিখতে চান, বাংলা লিখতে চাইলে এটাকে বাংলা করে ফেললেও হয়ে যাচ্ছে। এটাকে বাংলা করে ফেলেন। যারা ইংরেজি লিখতে চান এটার সাথে কিছু অ্যাড করে দেন, এটার সাথে একটু বই দেখে টেকে একটু কিছু অ্যাড করেন, হয়ে যাচ্ছে। খুব বেশি আমার সাবজেক্টের মধ্যে খুব বেশি কষ্ট হওয়ার কথা না। যদি ক্লাস করেন স্যার একটা ইংরেজি ভার্সন বই যদি সাজেস্ট করতেন। করেছি তো, আমি করেছি, আমি আমার ওখানে আছে তো। স্যার আমাদের যেটা বলেছিলেন সেটা তো বাংলা আব্দুল হালিমের। আমি আমার যেটা প্রথম লেকচার টপিক দিয়েছি, যেটা ওই যে কোন কোন কিভাবে আমি পড়াবো, আউট সেটা নিচে মধ্যে আমি বইগুলোর নাম লিখে দিয়েছি তো, আপনার এখনো আছে তো সেটা। সেটা এখনো মডার্ন ব্রিটিশ কনস্টিটিউশন থিওরি এন্ড প্র্যাকটিস, ওইটা বলছিলেন না? জি, আপনার আব্দুল হালিম ইংরেজি বইটা কিনেন না স্যার, আব্দুল হালিমের বইটা, আব্দুল হালিম ওটা পড়েন, ওটা সুন্দর, ওটা পড়েন, ওটা পড়লে হবে, ওটা পড়েন না, আব্দুল হালিমের বইটা পড়েন। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো থাকেন সবাই। ইনশাআল্লাহ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। কোশ্চেনের আনসার দিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। কে কি কোশ্চেন করবেন? স্যার বলেন। চাইছিলাম ডিকে থিওরি কাজ না করার যে চারটা ক্যারেক্টারিস্টিক্স বলছেন, এই চারটা গুলো আরেকবার বলবেন। আরেকবার বলবেন। একটা হচ্ছে মিসইউজ অফ দ্য পাওয়ার, জি অ্যাবিউজ অফ দ্য পাওয়ার, জি স্যার, ডিসক্রিশনারি পাওয়ার, জি স্যার, ডিসক্রিমিনেশনারি, ডিসক্রিশনারি সহজাত ক্ষমতা, সহজাত ডিসক্রিশনারি পাওয়ার। প্রায় কোর্টে বলে স্যার এটা আপনার ডিসক্রিশনারি পাওয়ার, আপনার নিজের পাওয়ার, আপনি স্যার এটার উপর ভিত্তি করে আপনি করতে পারবেন। জি স্যার। কেমন? এইগুলো যদি থাকে তাহলে সেখানে কি হয়েছে, সেখানে ওই আইনের রুল অফ লটা সেখানে কার্যকর হয়নি। অর্থাৎ পাওয়ারটা হতে হবে সোজা কথা, রুল অফ ল বলতে হচ্ছে সোজা বাংলায় একটা জিনিস, সেটা হচ্ছে আইনটা একটা ফেয়ার আইন হতে হবে, প্রয়োগটা ফেয়ার হতে হবে, প্রয়োগটা টু হুম, যাদের প্রতি করতেছেন তাদের সাথে কোন রকম বৈষম্য করতে পারবেন না। তো আমি যে ফান করে কিছুক্ষণ যে কথাটা বললাম, পরিমণির জন্য যা করবেন খুকুমণিকেও তা দিতে হবে। ঠিক আছে, খুকুমণিকে একরকম ট্রিটমেন্ট করবেন, পরিমণিকে আরেক রকম ট্রিটমেন্ট করবেন, এটা হবে না। এমপি সাহেবের পুত্র মত রাখার কারণে তাকে ধরবেন না, আর উনি এমপির পুত্রবধূ না বিদায় আপনি তাকে ধরে নিয়ে যাবেন, তা হবে না। ঠিক আছে, এটি হচ্ছে যে আইনের শাসনের কথা। ওকে, বেস্ট অফ লাক। ভালো থাকেন। আমরা যদি ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকি, আমরা আগামী ক্লাসে বাকি দুটো টপিক পড়ে আসবেন, ওই দুটো টপিক আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ওকে স্যার, বাকি কোশ্চেন আমরা আলোচনা করব। ওকে তাহলে, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।